ভোটের ঘোষণা হতে এখনো অনেক দেরি, কিন্তু রাজনীতির ময়দানের আসল খেলাটা কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে। একদম। আজ আমরা একটা অসাধারণ রাজনৈতিক কৌশলের গভীরে যাব। আমাদের হাতে যে সূত্রটা আছে তা বলছে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের জন্য একটা সর্বভারতীয় দল এক বিপুল কর্মকাণ্ড শুরু করেছে। কিন্তু চমকটা অন্য জায়গায়। তারা শুধু রাজ্যের নেতাদের ওপর ভরসা করছে না, বাইরে থেকে দেশে বিভিন্ন প্রান্ত থেকে নেতাদের নিয়ে এসে সরাসরি মাঠে নামিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটাই সবচেয়ে ইন্টারেস্টিং দিক। প্রশ্নটা হলো, এটা কি একটা মাস্টার স্ট্রোক নাকি একটা বিপর্যয়ের রেসিপি? চলুন এর ভেতরে ঢোকা যায়। একদম ঠিক জায়গায় প্রশ্নটা তুলেছেন। এটা কিন্তু শুধু ভোটের আগে প্রচারের প্রস্তুতি নয়, এটা একটা বলতে পারেন সাংগঠনিক অস্ত্রপ্রচারের মতো। সাংগঠনিক অস্ত্রপ্রচার? বাহ! আমাদের হাতে থাকা বিশ্লেষণটা পরিষ্কার বলছে যে বিহারে জয়ের পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গকে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে টার্গেট হিসেবে আইডেন্টিফাই করেছে। আচ্ছা। আজকের আলোচনায় আমরা দেখব এই যে বাইরে থেকে নেতা যাকে বলে আমদানি করার কৌশল, এর পেছনের আসল ভাবনাটা কি। এটা কি রাজ্যের নেতাদের উপর অনাস্থা, নাকি একটা নতুন ধরনের পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা? এই এখনই কেন প্রশ্নটা দিয়ে তাহলে শুরু করা যায়। হ্যাঁ, সূত্র তো বলছে বিহারে জয়ের পরেই প্রধানমন্ত্রী বাংলায় জয়ের ডাক দিয়েছিলেন। কিন্তু শুধু একটা রাজ্যের জয় কি এত বড় একটা ঝুঁকিপূর্ণ পরিকল্পনা নেওয়ার জন্য যথেষ্ট, নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ আছে? অবশ্যই আছে। দেখুন, বিহারের জয়টা একটা ক্যাটালিস্ট বা অনুঘটকের কাজ করেছে, কিন্তু আসল কারণটা আরও গভীরে। কি রকম? যে নথিটা আমরা দেখছি তা ইঙ্গিত দিচ্ছে যে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ নির্বাচনকে একটা অস্তিত্বের লড়াই বা ডু অর ডাই ব্যাটল হিসেবে দেখছে। ডু অর ডাই? এতটাও? হ্যাঁ, তাদের ভেতরের বিশ্লেষণ বলছে যদি এইবার তারা ক্ষমতায় আসতে না পারে, তাহলে আগামী 10 বছরেও বাংলায় প্রাসঙ্গিক থাকাটা প্রায় অসম্ভব হয়ে পড়বে। ওহ, আচ্ছা। এই মরিয়া মনোভাব থেকেই এমন একটা ছক ভাঙা কৌশলের জন্ম হয়েছে। তার মানে এটা শুধু একটা নির্বাচন জেতার চেষ্টা নয়, এটা নিজেদের ভবিষ্যৎ বাঁচানোর লড়াই। এই ভাবনাটা কিন্তু পুরো বিষয়টাকে অন্য একটা মাত্রায় নিয়ে যাচ্ছে। একদম। এটা তো একরকম স্বীকার করে নেওয়া যে শুধু রাজ্যের বর্তমান সাংগঠনিক কাঠামো দিয়ে এই লড়াই জেতা সম্ভব নয়। এটা কি স্থানীয় নেতৃত্বের জন্য একটা অস্বস্তিকর বার্তা নয়? নিঃসন্দেহে। আর এখানে এই কৌশলের সবচেয়ে বিতর্কিত এবং আকর্ষণীয় দিকটা লুকিয়ে আছে। এটা আসলে একটা হাই রিস্ক হাই রিওয়ার্ড গেম। কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো ভাবছে রাজ্যের নেতাদের পরিশ্রমের সাথে যদি বাইরের পেশাদার সাংগঠনিক দক্ষতা জুড়ে যাওয়া যায়, তাহলে একটা অপরাজয়ের শক্তি তৈরি হবে। একটা কম্বিনেশন। ঠিক। তাই তো গোটা পশ্চিমবঙ্গকে কয়েকটা সাংগঠনিক জোনে ভাগ করে প্রত্যেকটা জোনের দায়িত্ব দেওয়া হচ্ছে ভিন রাজ্যের পোড় খাওয়া নেতাদের হাতে। এটা ওপর থেকে শুধু নজরদারি নয়, একেবারে মাঠে নেমে খেলাটা নিয়ন্ত্রণ করার চেষ্টা। চলুন এই ব্লুপ্রিন্টটা একটু বিস্তারিতভাবে দেখি। এটা তো আর শুধু পর্যবেক্ষক পাঠানো নয়, রীতিমতো বিভিন্ন অঞ্চলে সিইও নিয়োগ করার মতো ব্যাপার। হ্যাঁ, বলতে পারেন। যেমন সূত্র বলছে রাঢ়বঙ্গের মতো একটা বিশাল আর রাজনৈতিকভাবে জটিল এলাকার দায়িত্ব দেওয়া হতে পারে পবন সাই এবং ধন সিং রাওয়াতকে। হ্যাঁ। এদের সম্পর্কে আমাদের হাতে থাকা তথ্যে কি বলা হচ্ছে? কেন এদেরকেই বাছা হলো? দেখুন, এই নির্বাচনগুলোই বিষয়টিকে আকর্ষণীয় করে তোলে। পবন সাইয়ের প্রোফাইল যদি দেখেন, তিনি একেবারে বুথ স্তর থেকে সংগঠন তৈরিতে দক্ষ। আচ্ছা, গ্রাসরুট লেভেলে। একদম। অন্যদিকে ধন সিং রাওয়াত উত্তরাখণ্ডের রাজনীতিতে একজন পরিচিত মুখ, যিনি কঠিন পরিস্থিতিতে দলের সংগঠনকে এককাট্টা রাখার জন্য পরিচিত। তার মানে রাঢ়বঙ্গের মতো জায়গায়, যেখানে দলের অভ্যন্তরীণ সংঘাত একটা বড় সমস্যা। ঠিক ধরেছেন। সেখানে এই দুজনের জুটি আনার অর্থ হল একদিকে সংগঠনকে নিচুতলা থেকে মজবুত করা, আর অন্যদিকে ওপরের স্তরের সংঘাত মেটানো। এটা একটা ক্যালকুলেটেড পদক্ষেপ। বাহ! এটা তো শুধু নাম ঘোষণা নয়, এর পেছনের নির্দিষ্ট স্কিল সেট মেলানোর চেষ্টা রয়েছে। আচ্ছা, এবার আসা যাক কলকাতা আর দক্ষিণ 24 পরগনার কথায়। খুব গুরুত্বপূর্ণ এলাকা। এই দুটো এলাকাকে তো পশ্চিমবঙ্গের ক্ষমতার কেন্দ্রবিন্দু বলা হয়। এখানকার জন্য কর্ণাটকের সিটি রবি আর হিমাচল প্রদেশের এম সিদ্ধার্থনের নাম উঠে আসছে। কর্ণাটক থেকে নেতা এনে কলকাতার রাজনীতি সামলানো, এটা তো একটা বিশাল সাংস্কৃতিক আর রাজনীতিক লাফ। ঠিক তাই। আর এখানে কেন্দ্রীয় পরিকল্পনার ছাপটা স্পষ্ট। সিটি রবি কর্ণাটকের রাজনীতিতে একজন
খুব আগ্রাসী বক্তা এবং কট্টর সংগঠনপন্থী নেতা হিসেবে পরিচিত। আচ্ছা। কলকাতায় দলের কর্মীদের মধ্যে যে উদ্দীপনার অভাব মাঝে মাঝে দেখা যায়, সেখানে রবির মতো একজন নেতাকে এনে সেই আগুনটা জ্বালানোর চেষ্টা করা হতে পারে। ও আর এম সিদ্ধার্থন? আর এম সিদ্ধার্থন পর্দার আড়ালে থেকে কৌশল তৈরি করতে দক্ষ। অর্থাৎ একজন বাইরে থেকে শক্তি যোগাবেন আর একজন ভেতর থেকে সংগঠনকে সাজাবেন। এটা একটা যুগলবন্দির মতো করে ভাবা হয়েছে। ইন্টারেস্টিং জুটি। আর উত্তরবঙ্গ, ওটা তো পশ্চিমবঙ্গের মধ্যে আর একটা আলাদা রাজ্যের মতো, যার রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। একদমই। সেখানে অরুণাচল প্রদেশের অনন্ত নারায়ণ মিশ্রের নাম শোনা যাচ্ছে। এই পছন্দটা তো আরও অদ্ভুত লাগছে। এর পেছনের যুক্তি কি হতে পারে? এই বিষয়টা আমাদের সূত্রটিতেও বিশদে বলা নেই, তবে একটা অনুমান করা যায়। উত্তরবঙ্গের রাজনীতিতে জনজাতি এবং বিভিন্ন গোষ্ঠীর সমীকরণ খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেটা তো বটেই। অরুণাচল প্রদেশের একজন নেতার সেই ধরনের বৈচিত্র্যময় রাজনৈতিক পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা থাকতে পারে। তবে এর থেকে বড় যে ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে তা হল কি? কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে তাদের বিশ্বস্ত লোকদের হাতেই যেন চূড়ান্ত নিয়ন্ত্রণ থাকে। তারা কোন রাজ্যের সেটা বড় কথা নয়। এটা প্রমাণ করে যে পুরো পরিকল্পনাটা কতটা কেন্দ্র নিয়ন্ত্রিত। তাহলে পুরো ছবিটা যা দাঁড়াচ্ছে তা হলো এটা একটা কর্পোরেট সংস্থার মতো করে সাজানো হচ্ছে, যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের মাথায় বাইরে থেকে বিশেষজ্ঞ বা ট্রাবল শুটার নিয়ে আসা হচ্ছে। ঠিক। কাগজে কলমে পরিকল্পনাটা দুর্দান্ত লাগছে, কিন্তু রাজনীতি তো আর কর্পোরেট অফিস নয়। এখানেই তো আসল চ্যালেঞ্জটা শুরু হবে, তাই না? 100%। আমাদের হাতে থাকা বিশ্লেষণটির শেষে এই প্রশ্নটাই বড় করে তোলা হয়েছে। এই যে বাইরের রাজ্যের নেতাদের অভিজ্ঞতা, তাদের কাজের ধরন, তাদের হিন্দি নির্ভর রাজনৈতিক সংস্কৃতি, সেটা কি বাংলার মাটির রাজনীতির সাথে আদৌ খাপ খাবে? সেটাই তো কথা। বাংলার রাজনীতিতে যে আবেগ, ভাষা এবং সাংস্কৃতিক সূক্ষ্মতা জড়িয়ে আছে, সেটা একজন ভিন রাজ্যের নেতার পক্ষে রাতারাতি বুঝে ওঠা প্রায় অসম্ভব। আমি তো ভাবছি পরিস্থিতিটা কেমন হতে পারে। ধরুন, হিমাচল প্রদেশের একজন শান্ত ঠান্ডা মাথার নেতা বাঁকুড়ার গনগনে গরমে মে মাসের কোনো দুপুরে একটা উত্তপ্ত কর্মী সভা সামলাতে গেছেন। হা হা, ভাবুন একবার। ভাষা সমস্যা তো আছেই, তার উপর রাজনীতির ধরনটাও সম্পূর্ণ আলাদা। এটা তো একটা কমেডি অফ এরর্স হয়ে যাওয়ার সম্ভাবনাও থেকে যায়। হাসি ঠাট্টার বাইরেও এটা একটা বেশ গম্ভীর সমস্যা। এর থেকে আরও বড় প্রশ্ন হলো, রাজ্যের নেতা কর্মীরা এটাকে কিভাবে নেবেন? হ্যাঁ, তাদের প্রতিক্রিয়াটা কি হবে? তারা কি ভাববেন যে তাদের উপর ভরসা রাখা হচ্ছে না, তাদের এতদিনকার পরিশ্রমকে অপমান করা হচ্ছে? একটা আমরা বনাম ওরা পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। ঠিক। যদি স্থানীয় নেতা এবং বাইরের নেতাদের মধ্যে বোঝাপড়াটা ঠিকমতো না হয়, তাহলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। পুরো সংগঠনটাই দুটো শিবিরে ভাগ হয়ে যেতে পারে। ঠিক। আমাদের সূত্রকারটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। এই মেলবন্ধন শেষ পর্যন্ত ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে? কারণ ভোটাররা তো শুধু দলের প্রতীক দেখে না, তারা স্থানীয় নেতাকেও চেনে। যদি দেখে যে এলাকার নেতাকে নিয়ন্ত্রণ করছেন বাইরের কেউ, যাকে তারা চেনে না, জানে না, তার ভাষার সাথেও পরিচিত নয়, তাহলে কি তারা সহজে ভরসা করতে পারবে? হ্যাঁ, ঠিক তাই। এটা কি একটা দিল্লির দল বা বহিরাগতদের দল এই তকমাটাকে আরো শক্তিশালী করে তুলবে না? এটাই হলো $1 মিলিয়ন প্রশ্ন। এই কৌশলের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করছে দুটো জিনিসের ওপর। এক, বাইরের নেতারা কতটা নমনীয়ভাবে বাংলা সংস্কৃতির সাথে নিজেদের মানিয়ে নিতে পারবেন, আর দুই, রাজ্যের নেতারা কতটা খোলা মনে এই নতুন ব্যবস্থাকে গ্রহণ করতে পারবেন। যদি এটা একটা সহযোগিতার মডেল হয়ে ওঠে, যেখানে বাইরের অভিজ্ঞতা আর স্থানীয় জ্ঞান একসাথে কাজ করবে, তাহলে এটা একটা শক্তিশালী জুটি হতে পারে। একদম। কিন্তু যদি এটা একটা সংঘাতের জন্ম দেয়, তাহলে পুরো পরিকল্পনাটাই মুখ থুবড়ে পড়বে। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, ছবিটা বেশ পরিষ্কার। আমরা একটা অত্যন্ত উচ্চাভিলাষী এবং বেশ ঝুঁকিপূর্ণ রাজনৈতিক পরীক্ষার সাক্ষী হচ্ছি। নিঃসন্দেহে। যেখানে বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের জন্য শুধু প্রথাগত প্রচারের উপর নির্ভর না করে দলের একেবারে সাংগঠনিক ডিএনএ পরিবর্তনের চেষ্টা করছে। নির্বাচনের অনেক আগে থেকেই বাইরে থেকে নেতা এনে পুরো রাজ্যকে ছোট ছোট ইউনিটে ভাগ করে মাইক্রো ম্যানেজমেন্টের এক বিশাল কর্মযজ্ঞ শুরু করা হয়েছে। একদম। এর থেকে যে মূল শিক্ষাটা আমরা পাচ্ছি তা হলো, আজকের দিনের রাজনীতি আর শুধু ভোটের আগে কয়েক মাসের ভাষণ বা মিছিলে সীমাবদ্ধ নেই। না, একদমই না। এটা একটা বছরব্যাপী 24x7 চলানো একটা সাংগঠনিক যুদ্ধ। এই বিশেষ কৌশলটি
শেষ পর্যন্ত সফল হবে কি না তা তো সময়ই বলবে। অবশ্যই। কিন্তু একটা কথা নিশ্চিত, এটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে একটা নতুন সমীকরণ তৈরি করে দিয়েছে। বাকি দলগুলোকেও এখন ভাবতে হবে এই নতুন ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা তারা কিভাবে করবে। এই গোটা আলোচনাটার শেষে আমার মাথায় একটা প্রশ্নই ঘুরছে। বলুন। যখন একটা কেন্দ্রীয়ভাবে তৈরি করা অত্যন্ত নিয়ন্ত্রিত কৌশল পশ্চিমবঙ্গের মতো একটা স্বতন্ত্র এবং শক্তিশালী আঞ্চলিক সংস্কৃতি রাজ্যে এসে ধাক্কা খায়, তখন কিসের জন্ম হয়? একটা নতুন শক্তিশালী মিশ্রণ, নাকি একটা বিধ্বংসী সংঘাত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভবিষ্যতের পশ্চিমবঙ্গের রাজনীতি হয়তো এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে।